প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও আমরা একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে আমার এক্সপেরিমেন্ট শেয়ার করব এবং তোমরা আমার সঙ্গে থাকবে, এটা আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করি। আশা করি তোমরা আমাদের বিগত যে ক্লাসগুলো আমাদের পেজে ছিল বা দেওয়া আছে, সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা ভালোভাবে অবশ্যই রিভিউ করেছো এবং বাসায় সেগুলো অবশ্যই দেখে ফলো করেছো। এবং এতে আমি বিশ্বাস করি যে তোমাদের অবশ্যই অনেকটাই উপকার হয়েছে। ঠিক আছে, যারা আমাদের একাদশ বা দ্বাদশ শ্রেণীতে আছো বা আমাদের যারা ইকোনমিক্স অনার্স ফার্স্ট ইয়ারে আছে, তাদের অবশ্যই উপকার হয়েছে এবং তারা অনেকটাই তাদের প্রিপারেশনকে ডেভেলপ করতে পেরেছে, এটা আমরা ট্রাস্ট করি। ঠিক আছে, এবং তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদের সবার সাথে এই পেজটা নিয়ে একটু তোমরা ডিসকাস করবে, শেয়ার করবে এবং আমাদের পেজটাকে তোমরা অবশ্যই ফলো করবে। ঠিক আছে, আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেটা কমেন্ট করতে পারো, বা যে কোনো প্রশ্নের সলিউশন নিতে আমাদের হোয়াটসঅ্যাপে কল দিতে পারো, বা ওই প্রশ্ন বা অঙ্কের স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে কী করতে পারো, সলিউশন চাইতে পারো, আমরা তোমাদের সলিউশন দিয়ে দেব। ঠিক আছে, তো আমাদের গত 2 দিন আমরা ইকোনমিক্স অনার্স ফার্স্ট ইয়ারে যারা ছিল তাদের ক্লাস নিয়েছিলাম মৌলিক গণিতের। আজকে আমি আবার একাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের ক্লাস নিব। সেখানে আজকে আমাদের যে টপিকসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের ডিমান্ড ল, চাহিদা বিধি এবং আমাদের চাহিদা সমীকরণ গঠন, ফরমেশন অফ ডিমান্ড ফাংশন। ঠিক আছে, ফরমেশন অফ ডিমান্ড ফাংশন, চাহিদা সমীকরণ গঠন। ঠিক আছে, অনেক সময় আমাদের প্রশ্নে আসে চাহিদার সমীকরণকে আমরা কীভাবে গঠন করব। ঠিক আছে, তো আমরা শুরু করি আজকের ক্লাস। ঠিক আছে, তো তোমরা অবশ্যই আমাদের যে পেজে আছো সেই পেজে থেকে অবশ্যই ভিডিওগুলা শেয়ার করবে এবং সবাইকে দেখার সুযোগ করে দেবে। ঠিক আছে, এইটুকুই তোমাদের কাছে চাওয়া, এবং আমার পেজটাকে অবশ্যই ফলো করবে। ঠিক আছে, তাহলে আমাদের যে এই যে পরিশ্রম সেটা অবশ্যই সার্থক হবে। ঠিক আছে, তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের চাহিদার সমীকরণ গঠন। ঠিক আছে, ফরমেশন অফ ডিমান্ড ফাংশন, কীভাবে আমরা চাহিদার সমীকরণ গঠন করব। আমরা জানি যে আমাদের চাহিদার সমীকরণের যে আমাদের মূল যে ফাংশন, ঠিক আছে, সেই ফাংশনটাকে আমরা কিভাবে লিখব। ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের যে মূল ফাংশন কিউডিকালটা হচ্ছে কি এ মাইনাস বিপি। ঠিক আছে, কিউডিকালটা কি এ মাইনাস বিপি, এটা আমাদের চাহিদা বিধির বা চাহিদা অপেক্ষক বা চাহিদা সমীকরণ যেটা আমরা বলি সেটার হচ্ছে মূল ফাংশন কিন্তু এটা। ঠিক আছে, কিউডিকাল টু এ মাইনাস বিপি। আমরা জানি কিউডি হচ্ছে অধীন চলক, আমাদের পি হচ্ছে কি স্বাধীন চলক, এ আর বি দুইটা হচ্ছে কি ধ্রুবক বা পরামিতি। ঠিক আছে, তার মধ্যে এটা হচ্ছে ছেদক আর বিটা হচ্ছে আমাদের কি ঢাল। ঠিক আছে, তো এই চাহিদা এবং উপযোগ নিয়ে আমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো আসে ম্যাথমেটিক্যাল টার্মে, ঠিক আছে, সেটা থেকেও আমি একটা ক্লাস নেব। হ্যাঁ, শুধু এমসিকিউতে আমাদের যে ডিমান্ড থেকে এবং উপযোগ থেকে যে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের যে প্রশ্নগুলো এমসিকিউ আসে সেটা নিয়েও একটা ক্লাস আমি নেব। ঠিক আছে, তো আজকে আমি এই চাহিদার সমীকরণটা আমরা কীভাবে গঠন করব। ঠিক আছে, ধরো একটা চাহিদার সমীকরণ এরকম অঙ্ক দেওয়া আছে, কিউডিকাল টু কি, ধরো 50 মাইনাস হচ্ছে ধরো 2p। ঠিক আছে, তাহলে এই যে দেখো কিউডিকাল টু এ মাইনাস বিপি, তাহলে এটা ঠিক ওই রকম টাইপের না, এ এর মান এখানে কত 50 আর বি এর মান এখানে কত 2, আর এই যে পি তো এখানেও আছে এখানেও আছে, তাই না? তাহলে কিন্তু এটা কি হয়ে গেল কিউডিকাল টু এ মাইনাস বিপি, কিউডিকাল 50 মাইনাস 2p। তো এইখান থেকে এটা আমরা কিভাবে পাবো, ঠিক আছে, সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। ঠিক আছে, ধরো আমি একটা অঙ্ক এরকম থাকলো, ধরো কোনো দ্রব্যের প্রাথমিক, ঠিক আছে, প্রাথমিক দাম কত 10 টাকা। হ্যাঁ, ধরো প্রাথমিক দাম কত 10 টাকা। ঠিক আছে, তখন চাহিদার পরিমাণ কত 100 একক ধরো।
তখন চাহিদার পরিমাণ হচ্ছে 100 একক, ঠিক আছে। এখন আমরা তো জানি যে দাম কমে বা বাড়ে, ঠিক আছে। দাম ছিল প্রাথমিক দাম 10 টাকা, তখন চাহিদার পরিমাণ ছিল কত? 100 একক, ঠিক আছে। এখন কথার কথা, দাম কমে 9 টাকা, ঠিক আছে। 9 টাকা হলে চাহিদা বৃদ্ধি পেয়ে চাহিদা বৃদ্ধি পেয়ে 120 হয়, 120 একক হয়। তাহলে চাহিদা সমীকরণ বের করো। ওকে, এটা আমাদের প্রশ্ন। এটা আমাদের ধরো একটা উদ্দীপক ছিল এই টাইপের, ঠিক আছে। একটা উদ্দীপক ছিল, বললো যে চাহিদার সমীকরণ বের করো। ক্লিয়ার? এটা আমাদের ধর প্রশ্নের উদ্দীপক হতে পারে। এই উদ্দীপক থেকে আমরা কি করব, এখন চাহিদার সমীকরণ বের করব। ওকে, তাহলে আমাদের ভালো করে অঙ্কটাকে বুঝতে হবে যে কোনো দ্রব্যের প্রাথমিক দাম ছিল 10 টাকা, তখন চাহিদার পরিমাণ ছিল কত? 100 একক, ঠিক আছে। দাম কমে 9 টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 120 একক হয়, ঠিক আছে। আমরা জানি তো যে দাম কমলে চাহিদা বাড়ে, তাহলে দাম দেখো কমে গেছে, 10 টাকা থেকে 9 টাকা হয়েছে, চাহিদা তখন 100 থেকে 120 একক হয়েছে। তাহলে এটা আমাদের চাহিদা বিধিকে কিন্তু আমাদের ফলো করছে, চাহিদা বিধির রুলস ফলো করছে, ঠিক আছে। তাহলে এখানে চাহিদার সমীকরণ বের করো, এটা আমাদের প্রশ্ন। ক্লিয়ার? তাহলে এই যে আমাদের চাহিদা বিধিতে এই যে কথাটা বলা আছে, ঠিক আছে, চাহিদা বিধিতে কি দাম কমলে চাহিদা বাড়বে, তাই না? আর দাম বাড়লে কী হবে? চাহিদা কমে যাবে। তাহলে এই যে রিলেশন, দাম আর চাহিদার যে রিলেশনটা, ঠিক আছে, এটা থেকে আমরা কি করব, এখন চাহিদার সমীকরণটা বের করব। চাহিদার সমীকরণ বের করার আমাদের একটা কি আছে? আমাদের একটা ফর্মুলা আছে, ঠিক আছে। সেই ফর্মুলাটা আমরা এখন লিখছি, ঠিক আছে। কিউডি ইকুয়াল টু মাইনাস Q1, তাহলে Q1 মাইনাস হচ্ছে কি Q2। ওকে, Q1 মাইনাস Q2 ইকুয়াল টু হচ্ছে P ইন্টু P1 মাইনাস হচ্ছে P2। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই চাহিদার সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে আমাদের এটা। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে। কিউডি ইকুয়াল টু কিউডি মাইনাস Q1 বাই হচ্ছে কি Q1 মাইনাস Q2 ইকুয়াল টু P মাইনাস P1 বাই P1 মাইনাস P2। ক্লিয়ার? P1 মাইনাস P1 P মাইনাস P1 বাই P1 মাইনাস P2। এখন এটার এক্সপ্লানেশন দরকার, আমাদের বোঝা দরকার যে আসলে কোনটা কি, তাই না? আমাদের কি দরকার? আমাদের বোঝা দরকার। তাহলে কিউডি সমান আমরা এখানে লিখি, এখানে পাশে এই অঙ্কের পাশে তোমরা হেয়ার দিয়ে লিখে নিবে এই কথাগুলো, ঠিক আছে। সেটা হচ্ছে কি যে কিউডি ইকুয়ালটা হচ্ছে কি চাহিদা বা চাহিদার পরিমাণ। কিউডি ইকুয়ালটা হচ্ছে কি চাহিদার পরিমাণ। ওকে, আর এই যে Q1 মানে কি? Q1 মানে হচ্ছে আমাদের প্রথম যে চাহিদাটা ছিল। Q1 মানে হচ্ছে কি প্রথম যে চাহিদা, আমাদের যে প্রাথমিক 10 টাকা দামে চাহিদা ছিল কত? 100 একক। হ্যাঁ, তোমার হচ্ছে প্রাথমিক চাহিদা বলতে পারি আমরা, প্রথম বা প্রাথমিক। হ্যাঁ, প্রাথমিক চাহিদা কত ছিল? 100 একক। আমরা এটা পাশে লিখেই দিলাম। হ্যাঁ, পাশে লিখেই দিলাম। প্রাথমিক চাহিদা ছিল কত? Q1 100 একক। আর Q2 হচ্ছে কি পরিবর্তিত, মানে পরে যেটা হয়েছে, ঠিক আছে। Q2 হচ্ছে কি পরিবর্তিত বা পরিবর্তিত চাহিদা। হ্যাঁ, পরিবর্তিত চাহিদা, সেটা কত? 120 একক, পরে যেটা হয়েছে, তাই না? তাহলে Q1 Q2 এর ব্যাখ্যা আমরা লিখে দিলাম। Q1টা হচ্ছে যে প্রাথমিক চাহিদা, মানে প্রথম যে দ্রব্যের চাহিদা ছিল, আর Q2 হচ্ছে কি পরে যেটা হয়েছে, ঠিক আছে। আর P মানে কি? P মানে হচ্ছে প্রাথমিক দাম। P মানে হচ্ছে কি প্রাথমিক দাম। তার প্রাথমিক দাম ছিল কত আমাদের? এই 10 টাকা। প্রথম দ্রব্যের দাম ছিল 10 টাকা। আর P1, ঠিক আছে, P1টা কত? P1 হচ্ছে কি P মানে তো হচ্ছে যে দাম। P মানে শুধু প্রাথমিক, শুধুমাত্র দাম। P মানে প্রাইস বা দাম, ঠিক আছে। P1 যেটা, P1টা হচ্ছে কি প্রাথমিক। P1টা হচ্ছে কি প্রাথমিক দাম, যেটা ছিল কত? 10 টাকা, তাই না? 10 টাকা। আর P2 হচ্ছে কি পরিবর্তিত দাম। P2 হচ্ছে পরিবর্তিত দাম। পরিবর্তিত দাম কত? 9 টাকা। দাম কমে গেছে 9 টাকা। ওকে, এটা আমরা ব্যাখ্যা লিখে দিলাম। P1 মানে হচ্ছে প্রাথমিক দাম
10 টাকা, আর P2 হচ্ছে পরিবর্তিত দাম, যেটা দাম কমে 9 টাকা হয়েছে। ক্লিয়ার? আর P তো দামই, ঠিক আছে, শুধু দাম। তাহলে এখন আমরা এই মানগুলো এখানে আমরা সেট আপ দেবো, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখি বা QD ইকুয়াল টু হচ্ছে কত, QD মাইনাস Q1 হচ্ছে কত 100, হ্যাঁ, বাই হচ্ছে কি 100 মাইনাস Q2 মান হচ্ছে কত 120, P শুধু থেকে গেল, P এর মান নাই, P1 এর মান হচ্ছে কত 10, আচ্ছা 10 মাইনাস হচ্ছে 9 বা QD মাইনাস হচ্ছে কত 100, এখান থেকে বাদ দিলে থাকে মাইনাস 20, এখান থেকে কত P মাইনাস 10, 10 থেকে 9 বাদ দিলে কত থাকে 1। তাহলে এখন আড়াআড়ি গুণ দাও, আড়াআড়ি গুণ দিলে কত হচ্ছে মাইনাস 20P, ঠিক আছে, প্লাস হচ্ছে 200, এদিকে থাকে হচ্ছে কি QD মাইনাস হচ্ছে 100, তাই না। তাহলে এদিকে পাশে দিতে পারতাম, ঠিক আছে, QD ইকুয়াল টু হচ্ছে QD মাইনাস হচ্ছে 100, এদিকে কত, এদিকে থাকতেছে মাইনাস 20P প্লাস হচ্ছে কত 200। ওকে, তাহলে হচ্ছে এখন আমরা QDকে এই পাশে রেখে দিই, আর সংখ্যা মাইনাস 100 আছে, এটাকে ওই পাশে ট্রান্সফার করে দিই। হ্যাঁ, তাহলে হচ্ছে কি মাইনাস 20P প্লাস হচ্ছে এই যে 200 এখানে আছে, আগে এই মাইনাস 100 আছে, এই পাশে আসলে প্লাস 100 হয়ে গেল। ওকে, তাহলে এখন এটাকে সাজিয়ে লিখি, 200 আর 100 যোগ করলে কত 300, মাইনাস হচ্ছে কি 20P, তাহলে QD ইকুয়াল টু হচ্ছে 300 মাইনাস 20P, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের চাহিদা সমীকরণ, এটা হচ্ছে কি আমাদের চাহিদা সমীকরণ, যেটা আমরা বের করতে চেয়েছিলাম। ওকে, অ্যান্সার কি ওকে। তাহলে দেখো QD ইকুয়াল টু 300 মাইনাস 20P, তাহলে এইটার মতো হয়েছে না, QD ইকুয়াল টু A মাইনাস BP। তাহলে এই যে A এর মান এখানে 300, আর এই যে মাইনাস এখানে, আর এই যে B এর মান এখানে 20 পেলাম আমরা, ঠিক আছে। আর P এখানেও আছে, এখানেও আছে দাম। তাহলে এখন এটা চাহিদা সমীকরণ আমাদের গঠন হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই ধরনের উদাহরণ আমাদের বইয়ে অনেকগুলা উদাহরণ আছে, এই উদাহরণগুলো দিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ওকে, এই প্র্যাকটিসটাই তোমাদেরকে এই চাহিদা সমীকরণ গঠনটা তোমরা অনায়াসে বাসায় করতে পারবে। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই চাহিদা ইকুয়েশন যদি আসে, হ্যাঁ, সমীকরণ যদি আসে, তাহলে তোমাদের এটা নির্ণয় করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে। খালি প্রশ্নটা বুঝতে হবে। আমরা ধরে নিচ্ছি যে প্রাথমিক যে দাম সেটা 10 টাকা P1, পরিবর্তিত দাম যেটা পরিবর্তন হয় 9 হয়েছে, তাহলে ওটা P2। আচ্ছা, আর প্রথম চাহিদা ছিল 100, ওটা Q1, পরিবর্তিত চাহিদা কত 120, ওটা Q2। তাহলে এখন এই মানটা আমি এখানে বসাই দেব, আমাদের অঙ্ক হয়ে গেল, ইকুয়েশন গঠন হয়ে গেল। ওকে, তাহলে ওকে, এটা আমি মুছে দিচ্ছি। এটা আমাদের আজকের এই টপিক্সটা বাসায় তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে এটা তোমাদের অবশ্যই মেমোরিতে বিল্ড আপ হয়ে যাবে। ওকে, তাহলে এটা মুছে দিচ্ছি। আশা করি ক্লাসটা থেকে তোমরা খুব এনজয় ফিল করতেছো এবং তোমরা এখানে থেকে অনেক কিছু শিখতে পারছো, ঠিক আছে। আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের ইকোনমিক্সের যে ভীতিটা আছে সেই ভীতিটা আর থাকবে না, ঠিক আছে। আসল মূল উদ্দেশ্য হচ্ছে যে ইকোনমিক্স নিয়ে যে ভীতিটা কাজ করে বা ইকোনমিক্সটাতে অনেকেই ফেল করে, এই ফেল করার হাত থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আমাদের এই প্রচেষ্টা আমার, ঠিক আছে। যাতে তোমরা কোনো কিছুই মানে পরীক্ষার হলে ফেলে রেখে রেখে হাসো যে বুঝতে পারলাম না বা করতে পারলাম না, ঠিক আছে। এইটা আমাদের হচ্ছে আমাদের স্টুডেন্টদের যেন মনে না হয়। ক্লিয়ার? তাহলে এখন আমরা চাহিদা বিধিতে যাই। আজকে এখন চাহিদা সমীকরণ গঠন শেখানো হয়ে গেল, এখন তোমাদের শেখাবো চাহিদা বিধি, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে কি ডিমান্ড ল, ডিমান্ড ল। ওকে, চাহিদা বিধি। চাহিদা বিধি কি? চাহিদা বিধি কাকে বলে? যে বিধির সাহায্যে, হ্যাঁ, মানে যে বিধির সাহায্যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের, ঠিক আছে, দামের সাথে চাহিদার পরিমাণের যে নির্ভরশীলতা সম্পর্ক থাকে তাকে আমরা কি বলবো? চাহিদা বিধি। কোনো যে বিধির সাহায্যে, ঠিক আছে, কি লিখলাম?
যে বিধির সাহায্যে কোনো নির্দিষ্ট সময়ে দ্রব্যের দামের সাথে, ঠিক আছে, চাহিদার পরিমাণের, ঠিক আছে, নির্ভরশীলতার সম্পর্ককে চাহিদা বিধি বলে। ওকে, বোঝা গেল? কি বললাম? যে বিধির সাথে কোনো নির্দিষ্ট সময়ে দ্রব্যের দামের সাথে চাহিদার পরিমাণ নির্ভরশীলতার সম্পর্কে কি বলা হয়? চাহিদা বিধি। ক্লিয়ার? তাহলে এটা আমাদের চাহিদা বিধি গেল। এখন কথা আছে চাহিদা বিধির তো আরও কিছু কথা আছে, তাই না? তাহলে চাহিদা স্বাভাবিক সময়ে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে, স্বাভাবিক সময়ে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে অন্যান্য অবস্থা, ঠিক আছে, অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়বে, আর দাম বাড়লে চাহিদা কমবে। তাহলে দাম ও চাহিদার পরিমাণের যে বিপরীত সম্পর্ক সেটাকে বলা হচ্ছে চাহিদা বিধি। ঠিক আছে, দাম আর পরিমাণের মধ্যে যে বিপরীত সম্পর্ক সেটাকে বলা হচ্ছে চাহিদা বিধি। এটা বলতে পারবে। ওকে, কি বললাম? স্বাভাবিক সময়ে, স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে স্বাভাবিক সময়টা হতে হবে, মানে দুর্ভিক্ষ, মহামারী বা মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচ এ ধরনের কোনো অবস্থা নয়। ঠিক আছে, স্বাভাবিক সময়ে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়বে, আবার দাম বাড়লে চাহিদা কমবে। তাহলে দাম আর চাহিদার মধ্যে কি এই যে বিপরীত রিলেশন, নেগেটিভ রিলেশন, এই নেগেটিভ বা ঋণাত্মক রিলেশনটাকে আমরা বলবো কি? চাহিদা বিধি। ক্লিয়ার? আমাদের অধ্যাপক মার্শাল এই চাহিদা বিধি সম্পর্কে একটা সংজ্ঞা দিছে। সেটা বলছে যে দাম ও চাহিদার, যে বিধির সাহায্যে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে ক্রিয়াগত সম্পর্ক প্রকাশ করা হয় তাকেই চাহিদা বিধি বলা হয়। ঠিক আছে, দাম আর চাহিদার পরিমাণের মধ্যে কী সম্পর্ক? ক্রিয়াগতটা কি? ওই যে বিপরীত। আর দাম আর চাহিদার সম্পর্কটা কীরকম? বিপরীত। ঠিক আছে, দাম যেদিকে যাচ্ছে চাহিদা তার উল্টা দিকে যাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে দাম আর চাহিদার রিলেশন। ঠিক আছে, আবার আমাদের আরেকজন অর্থনীতিবিদ ডোমিনিক সেলভেটার উনি বলছে যে দাম ও পরিমাণের মধ্যে যে বিপরীত সম্পর্ক আছে তা, ঠিক আছে, সে চাহিদা রেখার ঋণাত্মক ঢাল থেকে বোঝা যায়। চাহিদা রেখার কি? ঋণাত্মক ঢাল থেকেই বোঝা যায়। ঠিক আছে, এটা হচ্ছে কি বলা হচ্ছে? চাহিদা বিধি। তাহলে চাহিদা বিধির মধ্যে কি আমরা দেখলাম যে চাহিদা বিধির হচ্ছে সম্পর্কটা কীরকম? বিপরীত। ঠিক আছে, সেটাকে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মেও দেখাতে পারি। ঠিক আছে, যে কিউ সমান সমান কি? ফাংশন অফ পি। ঠিক আছে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি ডি কিউ বাই হচ্ছে কি? ডিপি, তাহলে হচ্ছে কি? ফার্স্ট ডেরিভেট পি লেস দেন 0, তার মানে এর মানটা অবশ্যই ঋণাত্মক হতে হবে। ঠিক আছে, কথা বোঝা গেল? আবার যদি এইভাবে দিই যে কিউডি ইকুয়াল টু হচ্ছে কি? এ মাইনাস বিপি, তাই না? এটাকে যদি আমি ডিফারেন্সিয়াল দিই ডি কিউডি বাই হচ্ছে কি? ডিপি, তাহলে হচ্ছে ডি এ মাইনাস হচ্ছে কি? বিপি বাই হচ্ছে ডিপি। তাহলে এ পি এর সাথে ডিফারেন্সিয়াল কি? ধ্রুবকের ডিফারেন্সিয়াল 0, তাহলে আমরা লিখি না সেটা। এখানে পি এর সাথে পি এর ডিফারেন্সিয়াল কত? 1, তাহলে এখানে থাকে কি? মাইনাস বি, তাহলে এখানে থাকে কি? মাইনাস বি, তাহলে লেস দেন 0। ঠিক আছে, এই যে মানটা মাইনাস মান আসলো, মাইনাস মান মানে কি? দাম, এই যে এটা আছে কিউডি মানে চাহিদা আর পি মানে দাম, প্রাইস। ঠিক আছে, তাহলে দাম আর চাহিদার রিলেশনটা কী পেলাম এখানে আমরা? নেগেটিভ, মাইনাস। তাহলে হচ্ছে যে এই যে দাম আর চাহিদার এই যে বিপরীত সম্পর্ক বা ঋণাত্মক সম্পর্ক, এই ঋণাত্মক সম্পর্কটাকে বলা হচ্ছে কি? চাহিদা বিধি। ক্লিয়ার? তাহলে এটা এখান থেকেও তোমরা এই বিষয়টা প্রমাণ পেয়ে গেলে। এখন যদি আমাদের এমসিকিউ প্রশ্নে আসে যে এইটা ইকুয়েশনটা ধর দিয়ে দিল কিউডি সমান এ মাইনাস বিপি, তাহলে এই রেখা, এই সমীকরণ, চাহিদার সমীকরণে ঢাল নির্ণয় করো, তাহলে আমাদের ঢালটা এইভাবে বের হয়ে গেল মাইনাস বি। তাহলে এটা তোমরা এখান থেকে ঢাল বের করা শিখে গেলে। ওকে, তাহলে এইভাবে ডিফারেন্সিয়াল করলে আমাদের মাইনাস বি হবে ঢাল। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল করলে যে ফার্স্ট ডেরিভেট করলে যে মানটা বের হয় চাহিদার সমীকরণ থেকে, সেটাকে ঢাল বলা হয়। ক্লিয়ার? মানে ফার্স্ট অন্তর্করণ, প্রথম অন্তর্করণ থেকে যে মানটা বের হবে সেটাকে আমরা ঢাল বলি। তাহলে ঢাল বের হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমাদের ঢাল শেষ, এখন আমাদের চাহিদা সমীকরণের কিছু শর্ত আছে, চাহিদা বিধির কি কিছু শর্ত আছে। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি আপাতত। সেই শর্তগুলা কি? শর্ত হচ্ছে যে ভোক্তার, 1 নম্বর শর্ত হচ্ছে ভোক্তার
আয় স্থির, ঠিক আছে, আয় স্থির। ওকে, 2 নম্বর শর্ত হচ্ছে ভোক্তার অভ্যাস ও রুচি অপরিবর্তনীয় বা স্থির, ঠিক আছে। 3 হচ্ছে কি বাজারে ক্রেতার সংখ্যাও স্থির। 4 নম্বর হচ্ছে ভোক্তার আচরণ যুক্তিশীল। ওকে, 5 নম্বর হচ্ছে স্থান কাল স্থির বা সময় স্থির। আপনি এই পয়েন্টটাকে সময় স্থিরও লিখতে পারো, সময় স্থির। 6 নম্বর লিখতে পারো হচ্ছে তুমি অন্যান্য বিকল্প দ্রব্যের দামও স্থির। অন্যান্য বিকল্প বা পরিপূরক দ্রব্যের দাম স্থির, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে কি লিখলাম? বাজার ক্রেতার সংখ্যা স্থির, ক্রেতার আয় স্থির, ভোক্তার অভ্যাস রুচি স্থির, ভোক্তার আচরণ যুক্তিশীল, বাজার সময় বিবেচ্য, অন্যান্য বিকল্প বা পরিপূরক দ্রব্যের দামও স্থির, ঠিক আছে। তাহলে এই যে পয়েন্টগুলো আমরা লিখলাম, এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের চাহিদা বৃদ্ধির শর্ত, ঠিক আছে। এই শর্তগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের শুধুমাত্র দাম কমলে চাহিদা বাড়বে, আবার দাম বাড়লে চাহিদা কমবে। এই শর্তগুলোর যদি কোনো একটা লঙ্ঘন হয় বা ব্যতিক্রম দেখা দেয় তাহলে চাহিদা বৃদ্ধি আর কার্যকরী হবে না, তখন দাম কমলেও চাহিদা বাড়বে না, ঠিক আছে। কথা বোঝা গেল? এটা হচ্ছে আমাদের চাহিদা বৃদ্ধির মূল কথা। তাহলে এখানে এই শর্তগুলোর কথা আমরা অবশ্যই মনে রাখবো। মনে রেখে আমরা আমাদের কি করব, আমাদের কাজ চালিয়ে যাব। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে শর্তগুলো আমরা লিখলাম, এই শর্তগুলোকে অনুমিত শর্ত বা অ্যাজামশনও বলা হয়, ঠিক আছে। সেটা আমরা লিখলাম, লেখার পরে আমাদের এরকম প্রশ্ন অনেক সব উদ্দীপকে আসে। ধরো লেখা দিল, উদ্দীপক একটা দিয়ে দিল যে কিউডি ইকুয়াল টু, ঠিক আছে, কিউডি ইকুয়াল টু ধরো 10 মাইনাস 2p, ধরো লিখে দিল 10 মাইনাস 2p। এই চাহিদা সমীকরণ থেকে এই চাহিদা কি সমীকরণ থেকে তোমার হচ্ছে একটা চাহিদা রেখা অঙ্কন করো বা চাহিদা বিধি প্রমাণ করো, ঠিক আছে। উদ্দীপকের থেকে চাহিদা রেখা অঙ্কন করো, এই কথাটা ধরো প্রশ্নে এসে গেল। এই ইকুয়েশনটা দেওয়া থাকলো কিউডি ইকুয়াল টু কি 10 মাইনাস 2p। এখন প্রশ্ন হচ্ছে যে উদ্দীপক থেকে চাহিদা রেখা অঙ্কন করো, ঠিক আছে। তাহলে আমরা চাহিদা বৃদ্ধি যেটা ডিসকাস করছি তোমাদের সাথে সেটা তো ওই সেম পজিশনে অ্যান্সার হবে, আবার এটা যে প্রশ্নের অ্যান্সার চাইছে সেটারও সলিউশন একই সিস্টেমে হবে। ওকে, কোনো ব্যতিক্রম নাই। তাহলে আমরা প্রথমে চাহিদা বৃদ্ধি সংজ্ঞা দিয়ে আমরা হচ্ছে কী করতে যাব, আমরা হচ্ছে এই ইকুয়েশনটা নিয়ে কাজ শুরু করে দেব, ঠিক আছে। তাহলে ইকুয়েশনটা নিয়ে কাজ শুরু করলে আমরা একটা সূচি পাবো। এই চাহিদার সমীকরণ থেকে আমরা কি পাবো, একটা সূচি পাবো, ঠিক আছে। সেই সূচিটা আমরা কিভাবে বের করব সেটা আশা করি এটা এই যে শর্তগুলো লেখা হয়েছে এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো যে এই ইকুয়েশন থেকে আমরা কি করতে পারি, আমরা চাহিদা কীভাবে সূচি বের করতে পারি ইকুয়েশন থেকে। ধরো দাম ধরলাম কত, ধরো দাম 3 টাকা হলে কিউডি সমান কত হচ্ছে, তাহলে 10 মাইনাস 2p, তাহলে 2p এর জায়গা দাম p সমান 3 হচ্ছে, তাহলে p এর জায়গা 3 বসাই দিই, তাহলে 3 দুগুণে 6, তাহলে আসে কত 4। আবার ধরো p সমান ধরো 2 টাকা ধরলাম, তাহলে কিউডি ইকুয়াল টু হচ্ছে কত 10 মাইনাস ধরো 2 তাহলে 4, তাহলে এখানে 6। এখন p সমান যদি আমি 1 টাকা ধরি তাহলে কিউডি সমান কত হচ্ছে 10 মাইনাস 2 ইন্টু 1, তাহলে 8, ঠিক আছে। তাহলে এইভাবে এইরকম দাম তোমার ইচ্ছা মতো ধরে নেবে। আমি 3 টাকা 2 টাকা 1 টাকা ধরলাম, ঠিক আছে। তুমি তোমার ইচ্ছা মতো 2 4 6 8ও ধরতে পারো, ঠিক আছে। এইভাবে দাম 2 4 6 8 দিয়ে এই সমীকরণে মান বসানোর পরে এভাবে তুমি কি পাবে, চাহিদার মান পেয়ে যাবে, ঠিক আছে।
তখন এখন কি করবে, এই দাম আর এই যে চাহিদার যে মানগুলো আমরা পেলাম, তাহলে আমরা একটা সূচি আকারে লিখে ফেলবো সেটা। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, চাহিদা সূচি। ওকে, তাহলে আমরা এখন চাহিদা সূচির আমরা দাম আগে লিখি। হ্যাঁ, দামকে কী দ্বারা প্রকাশ করব, টাকায়। ওকে, আর চাহিদাকে আমরা কী দ্বারা প্রকাশ করব, একক। তাহলে আমরা এখন দাম লিখতেছি কত, 3 টাকা, 2 টাকা, 1 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখন মান পেলাম কত, 3 টাকা দাম, তখন চাহিদা কত, তখন হচ্ছে 4। ঠিক আছে, তারপর কত, 6, তারপর কত, 8। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউডি। ওকে, তাহলে এই যে দেখো একটা মান পেলাম, চাহিদা সূচির একটা মান পেয়ে গেলাম আমরা। এখন চাহিদা সূচি কাকে বলে, যে দাম ও চাহিদার সম্পর্ক যখন একটা তালিকার মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে কি বলা হবে, চাহিদা সূচি। দাম ও চাহিদার পরিমাণের সম্পর্ক যখন একটা তালিকার মাধ্যমে প্রকাশ করা হবে, তখন তাকে কি বলবো আমরা, চাহিদা সূচি। ক্লিয়ার? আশা করি বুঝতে অসুবিধা নাই। এখন এই সূচির ভিত্তিতে আমরা কি করব, চাহিদা রেখা অঙ্কন করব এই সূচির ভিত্তিতে। ওকে, তাহলে আমাদের প্রশ্ন কিন্তু সেটাই ছিল যে চাহিদা বিধি ব্যাখ্যা করতে গেলেও আমাদের এই পজিশনে আগাতে হবে। ঠিক আছে, শুধু আমরা তখন এটুকু লিখবো না, আমরা জাস্ট আমার কাল্পনিকভাবে ধরে নিব। ঠিক আছে, কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা। কাল্পনিক চাহিদা সূচি থেকে কী করবো আমরা, চাহিদা সূচি নিচ্ছে। কাল্পনিক মানে কি, তোমার ইচ্ছা মতো তুমি ধরে নেবে, এই মানটা তুমি ধরে নেবে। আর আমি এখানে একটা ইকুয়েশন দিয়েই রাখলাম। ঠিক আছে, আমাদের উদ্দীপক এরকম প্রশ্ন আসে যে কিউডিক্যাল 10 - 2p বা 50 - 4p। ঠিক আছে, এরকমভাবে দেওয়াই থাকে। তখন বলে কি যে এই চাহিদার সমীকরণ থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করো, উদ্দীপকের চাহিদার সমীকরণ থেকে কি করো, একটা চাহিদা রেখা অঙ্কন করো। তাহলে সেম ক্যাটাগরিতে আমরা অ্যান্সার করতে থাকবো। ওকে, কোনো মানে ব্যতিক্রম করা যাবে না। ওকে, তাহলে এখন এই চাহিদা সূচি থেকে আমরা কি করব, একটা চাহিদা রেখা অঙ্কন করে দেখাবো। তাহলে আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করি। ঠিক আছে, আমরা নিচের দিকে আমরা কি দেখাচ্ছি, ধরো কিউডি, হ্যাঁ চাহিদা, এইদিকে লম্বক্ষে আমাদের দাম আছে, এটা আমাদের মূল বিন্দু। ওকে, তাহলে এখন আমরা কি করব, হচ্ছে এই পাশে লিখেও দিতে পারো দাম, এখানে চাহিদা, ভূমি অক্ষে কী দেখাইছি, চাহিদা। ওকে, তাহলে দাম আমাদের প্রথম কত ছিল, 3 টাকা। 3 টাকা দামে চাহিদা কত, 4। তাহলে লিখি 3 টাকা দামে চাহিদা আমাদের 4, এটা এ বিন্দুর ধারে দিলাম। 2 টাকা দামে দেখো চাহিদা কত, দাম কমতেছে। ঠিক আছে, 2 টাকা দামে চাহিদা কত, 6। 1 টাকা দাম, ঠিক আছে, 1 টাকা দামে চাহিদা কত, 8। ওকে, 1 টাকা দাম যখন, তখন চাহিদা কত, 8 একক। তাহলে এটাকে আমরা ধরো এ বিন্দু দিছি, এটাকে আমরা বি বিন্দু দিছি, এটাকে আমরা সি বিন্দু দিছি। ওকে, তাহলে এখন আমরা ব্যাখ্যা করব। আমরা নিচে লিখব কি, চিত্রের ভূমি অক্ষে চাহিদা আর লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। ঠিক আছে, দ্রব্যের দাম যখন 3 টাকা, তখন চাহিদা হচ্ছে 4 একক, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। ঠিক আছে, এইভাবে আমার নিচে পাশে লিখেও দিতে পারবা, এই যে A3,4। হ্যাঁ, 2 টাকা দামে দাম কমে যখন 2 টাকা হয়েছে, চাহিদা বৃদ্ধি পেয়ে কথা হয়েছে 6, যা বি বিন্দুর দ্বারা দেখানো হয়েছে। তাহলে বি বিন্দুতে আমরা কোন কোন পয়েন্ট নাম্বার মিশ্রণ ঘটাইছি, আমরা সংমিশ্রণ করেছি 2 আর 6, এভাবে লিখে দিতে পারবা। ঠিক আছে, দাম কমে যখন আরও 1 টাকা হয়েছে, ঠিক আছে, তখন চাহিদা বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 8 একক, যা আমাদের সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। তাহলে এখানে সি বিন্দুতে কী কী মান আমরা সেট আপ দিছি, 1 টাকার হচ্ছে 8 একক, এইভাবে লিখে দিতে পারবা। ঠিক আছে, তাহলে আমাদের মান সেট আপ হয়ে গেল। সেট আপ হওয়ার পরে এখন আমরা দেখব যে এই যে এ বি সি, এই 3টা বিন্দু আমরা কী করব, যোগ করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে কি ডিডি রেখা, এইটা হচ্ছে কি ডিডি রেখা বা চাহিদা রেখা। তাহলে যে চাহিদা রেখাটা আমরা পেলাম, সেটা দেখা যাচ্ছে কি দাম কমলে চাহিদা বাড়ে। ঠিক আছে, আবার যদি উল্টা দিক থেকে ব্যাখ্যা করি, যে দাম যখন চাহিদা যখন দাম যখন 1 টাকা, হ্যাঁ আমরা তো আগে লিখলাম কি দাম 3 টাকা থেকে 2 টাকা, তারপর 1 টাকা হয়েছে। এখন যদি নিচের দিক থেকে যাই, দাম যখন 1 টাকা, চাহিদা তখন কত, 8 একক। দাম বৃদ্ধি পেয়ে যখন 2 টাকা হয়েছে, তখন চাহিদা কত, 6 একক। দাম আরও বৃদ্ধি পেয়ে যখন 3 টাকা হলো, তখন চাহিদা বৃদ্ধি পেয়ে হ্রাস পেয়ে কত হলো, হ্রাস পেয়ে 4 একক। ঠিক আছে, তাহলে দেখলাম যে দাম বাড়লে চাহিদা কী হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এই যে দাম আর চাহিদার যে সম্পর্ক, সেটা হচ্ছে কি চাহিদা বৃদ্ধিরই মানে প্রকৃত মানে নামান্তর। ঠিক আছে,
বা নির্দেশ করে আর কি। ঠিক আছে, তাহলে এটা আমাদের নির্ণয় হয়ে গেল, চাহিদা বিধি প্রমাণ হয়ে গেল, বা এই যে এই উদ্দীপক থেকেও চাহিদা রেখাঙ্কন হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমরা তোমাদের প্রশ্নের সলিউশন করে ফেলবে। ওকে, আমাদের ঘয়ে হয়তো আর একটা প্রশ্ন অ্যাড করা থাকবে উচ্চতর দক্ষতায় সেখানে। ঠিক আছে, যে এই উদ্দীপক থেকে এরকম একটা রিকুয়েশন করলে, ঠিক আছে, উদ্দীপকে হয়তো বলে দিল যে উদ্দীপকের উচ্চতর দক্ষতায় বলে দিল যে উদ্দীপক থেকে যে রেখাটা পাওয়া যাচ্ছে তা কি চাহিদা বিধিকে নির্দেশ করে, অথবা উদ্দীপক থেকে প্রাপ্ত রেখা সবসময় কি ডান দিকে নিম্নগামী হয়, এরকম প্রশ্ন তারা অ্যাড করে দিতে পারে। এই যে বাম থেকে চাহিদা রেখা কি বাম থেকে ডানে নিম্নগামী হচ্ছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটাই ওরা ঘুরে দিতে পারে যে উদ্দীপক থেকে প্রাপ্ত চাহিদা রেখা সব সময় কি বাম থেকে ডানে নিম্নগামী হয়, এরকম প্রশ্ন অ্যান্সার দিয়ে সলিউশন তারা চাইতে পারে। ঠিক আছে, তখন তোমাকে তার ব্যাখ্যা দিতে হবে ঘয়ে। ঠিক আছে, তাহলে আমরা সেই প্রশ্নের ব্যাখ্যা দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আপাতত এটা আমি আশা করি ধরে নিচ্ছি যে তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং তোমাদের এই বিষয়ে আর কোনো দিন আর কোনো ক্লাসের প্রয়োজন হবে বলে আমি মনে করি না। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, আশা করি খুব এনজয় ফিল করছো তোমরা ক্লাস থেকে। হ্যাঁ, এবং তোমাদের যে টপিক্সটা নিয়ে আমরা কথা বলছি সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, এখন কথা হচ্ছে চাহিদা বিধি সবসময় যে কার্যকরী হবে, বা দাম বাড়লেই যে চাহিদা কমে যাবে, বা দাম কমলে চাহিদা বাড়বে, এটা তো নাও হতে পারে। তাহলে এটার কিছু ব্যতিক্রম আছে। এটার কি আছে? কিছু ব্যতিক্রম আছে, এক্সেপশনাল। হ্যাঁ, ব্যতিক্রম কি আছে? চাহিদা বিধির ব্যতিক্রম আছে, আছে না? তাহলে ব্যতিক্রমগুলো কি? এক নম্বরে আমরা ধরো লিখে দেব গিফেন দ্রব্য। এক নম্বরে কি? গিফেন দ্রব্য। এর ব্যাখ্যা তোমাদের দিতে হবে। গিফেন দ্রব্য হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। ঠিক আছে, এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যদি দেখা যাচ্ছে যে বেড়েও যায়, ঠিক সেই সময় কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের চাহিদা কমে না, বরং আরও বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তোমার হচ্ছে চাহিদা বিধি কার্যকর হয় না। আমাদের স্যার রবার্ট নামে একজন অর্থবিদ আছে, তিনি 1840 সালে ইউরোপের তোমার হচ্ছে কিছু দেশে উনি এই গিফেন দ্রব্য নিয়ে গবেষণা করেছিলেন। মানে ওনার নাম অনুসারেই দ্রব্যগুলোর নাম দেওয়া হয়েছে গিফেন দ্রব্য। ঠিক আছে, আসলে গিফেন দ্রব্য বলতে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোকে বোঝায় থাকে। ঠিক আছে, তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে মানুষের চাহিদা কিন্তু কমে না, বরং সেই সময় বাড়তে পারে। ঠিক আছে, কারণ সেগুলো তো মানুষের ভোগ করতেই হবে, ব্যবহার করতে। মানুষের প্রধান খাবার কি? ধরো ভাত। এখন দেখা যাচ্ছে ভাত, আলু, এগুলো মানুষের প্রধান খাবার। এখন এগুলো যদি দাম বেড়েও যায় তাহলে মানুষ এগুলো ভাত আর আলু খাওয়া বন্ধ করে দেবে? আমাদের কিন্তু খেতেই হবে, বা মানুষ খাবেই, তাই না? তাহলে এটা হচ্ছে গিফেন দ্রব্য। 2 নম্বর দ্রব্য হচ্ছে ভেবলেন দ্রব্য। 2 নম্বর দ্রব্য হচ্ছে কি? ভেবলেন দ্রব্য। ওকে, আমাদের দেশে যে কিছু বিলাসিতাপূর্ণ দ্রব্য আছে, বা পারিবারিক ঐতিহ্যের কারণে আমাদের দেশে কিছু মানুষ আছে, বা পৃথিবীতে তাই, ঠিক আছে, যে এরা কী করে, যেমন পারিবারিক ঐতিহ্য ধরে রাখা, বা মানে প্রদর্শন প্রভাব যেটাকে বলি, মানুষকে দেখানো আর কি। ঠিক আছে, এই দেখানোর উদ্দেশ্যেও কিন্তু মানুষ কী করে, কিছু দ্রব্য ভোগ করে থাকে। ঠিক আছে, এবং এই সব দ্রব্যের দাম বাড়লেও মানুষের চাহিদা কমে। যেমন হীরা, মণিমুক্তা, দামি গাড়ি, ফ্রিজ, ঠিক আছে, এইসব দ্রব্যের চাহিদা মানুষের থাকে। ঠিক আছে, মানে প্রদর্শন করার জন্য, মানুষকে দেখানোর জন্য। ঠিক আছে, প্রয়োজন তো আছেই, তারপরেও মানুষকে দেখানোর উদ্দেশ্যে তারা কিন্তু এই দ্রব্যগুলোর দাম যতই বাড়ুক মানুষ এগুলো কিনে থাকে। ঠিক আছে, এইসব ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না। তারপর আয়ের পরিবর্তন, আমাদের শর্তে যেগুলো ছিল, ঠিক আছে, আয়ের পরিবর্তন হলে, ঠিক আছে, আয়ের যদি পরিবর্তন হয় তাহলে চাহিদা বিধি কার্যকর হয় না। ঠিক আছে, কারণ আয় যদি বাড়ি যায় তাহলে তুমি তো আগে চাইতে আগে যে দ্রব্য পরিমাণ ভোগ করতে বা জীবনযাপন করতে সেটা তো তুমি করবে না, অবশ্যই তোমার লাইফ স্টাইলটা চেঞ্জ হবে, তাই না? তাহলে সেই সময় চাহিদা বিধি কার্যকর হয় না। তারপরে আমাদের আছে যে অভ্যাস ও রুচির পরিবর্তন। ঠিক আছে, অভ্যাস ও রুচির পরিবর্তন। ঠিক আছে, মানুষের অভ্যাস ও রুচি যদি পরিবর্তন হয় তাহলে কি মানুষকে সেই আগের মতোই মানে খাবে, বা তার লাইফ স্টাইলটা ওইভাবে মানে বজায় রাখবে? অবশ্যই তা করবে না। অবশ্যই মানুষ কী করবে, অভ্যাস ও রুচি পরিবর্তন হলে সেই মানুষ কিন্তু তার কি জীবনযাপন, পোশাক পরিচ্ছদ, অভ্যাস সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে দ্রব্যের দাম বাড়লেও চাহিদা কমবে না, বরং বাড়বে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না।
আমাদের 5 নম্বর পয়েন্ট আছে, ধরো সময় আমরা যেটা ধরেছিলাম, সময় যে সবসময় একই রকম থাকবে সেটা তো বলা যায় না। শীতকালে যেসব দ্রব্যের চাহিদা থাকে গ্রীষ্মকালে সেসব দ্রব্যের চাহিদা নাও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না, তাই না? তাহলে সময়ও একটা ব্যাপার আছে, তাই না? তারপর ধরো তোমার হচ্ছে কি জলবায়ু, হ্যাঁ, জলবায়ু, জনসংখ্যা, ঠিক আছে, জনসংখ্যা যদি একটা দেশে বাড়ে তাহলে দ্রব্যের চাহিদা অবশ্যই বাড়বে, সেক্ষেত্রে কিন্তু মানুষের চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না, তাই না? জনসংখ্যা একটা পয়েন্ট আমাদের লিখে দিতে পারো, হ্যাঁ। তারপর ধরো হচ্ছে কি জলবায়ু, জলবায়ু হতে পারে, হ্যাঁ। জলবায়ু দেখা যাচ্ছে কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয়, ঠিক আছে, সেই সময় যদি বা কলেরা দেখা দেয়, সেই এলাকায় যদি মাছের দাম কমে যায় তো মানুষ কিন্তু মাছ কিনবে না, তাই না? মাছের দাম কমে গেলে মানুষের চাহিদা বাড়ার কথা, কিন্তু মানুষ ওই সময় মাছ খাবে না, ঠিক আছে? তাহলে এই ধরনের ভবিষ্যতে দ্রব্যের দামের পরিবর্তনের সম্ভাবনা, ঠিক আছে, ভবিষ্যতে কি, ভবিষ্যতে দ্রব্যের দামের পরিবর্তন, হ্যাঁ। ভবিষ্যতে দ্রব্যের দাম যদি বাড়তে পারে এই আশঙ্কা যদি থাকে, তাহলে বর্তমানে দাম, ঠিক আছে, বাড়লেও মানুষ কী করবে, ওই দ্রব্য আরও বেশি পরিমাণে কেন, ভবিষ্যতে তারও দাম বৃদ্ধি পাবে, তাই না? তাহলে এই ক্ষেত্রেও কিন্তু চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না, ওকে। তারপরে ধরো ক্রেতার অজ্ঞতা, ক্রেতার 8 নম্বর থেকে 9 নম্বরে আমরা আসি, সেখানে লিখতে পারি কি ক্রেতার অজ্ঞতা। ক্রেতা যদি দেখা যাচ্ছে বাজার সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকে, তাহলে কোনো দ্রব্যের দামকে যদি ক্রেতারা প্রাধান্য দেয়, যেমন দেখা যাচ্ছে যে দ্রব্যের দাম বেশি সেই দ্রব্যটা অবশ্যই গুণগত মান হয় ভালো, কিন্তু সেটা তো ভালো নাও হতে পারে, ঠিক আছে? তাহলে ক্রেতার অজ্ঞতার এই কারণে কিন্তু দেখা যাচ্ছে দ্রব্যের দাম বাড়লেও সেই সময় চাহিদা কমে না, চাহিদা বাড়তেই থাকে, ঠিক আছে? সেই সময় চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। তাহলে এই যে তোমার হচ্ছে যে পয়েন্টগুলো আমরা বললাম, আবার দেখা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কথা বলি, 10 নম্বর দিয়ে শেষ করি। নিত্য প্রয়োজনীয়, হ্যাঁ, প্রয়োজনীয় দ্রব্য, ওকে। তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে কিন্তু চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না, মানে ওষুধ, লবণ, এগুলো মানুষের নিত্য প্রয়োজন খুবই জরুরি জিনিস, ঠিক আছে? এগুলোর দাম যতই বাড়ুক মানুষের চাহিদা কিন্তু কমে না, মানুষ এগুলো কিন্তু কিনতেই থাকবে, ভোগ করতেই থাকবে, ঠিক আছে? তাহলে এই সব ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। তাহলে এটা তোমাদের চাহিদা বৃদ্ধি শেখা হয়ে গেল, চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম শেখা হয়ে গেল, ঠিক আছে? আশা করি এই সম্পর্কে আর কোনো দিন কোনো প্রশ্ন হবে না বা জিজ্ঞাসা হবে দরকার পড়বে না, এবং তোমরা টোটালি ভালোভাবে বুঝতে পেরেছো এটা আমরা ধরে নিচ্ছি। এটা আমরা এখন মুছে দিলাম, হ্যাঁ। আর একটা প্রশ্ন আমাদের আসে, চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী, চাহিদা রেখা কি সবসময় ডান দিকে নিম্নগামী হয়? এরকম একটা প্রশ্ন আমাদের আসে, ঠিক আছে? চাহিদা রেখা সব সময় ডান দিকে নিম্নগামী হয় না, চাহিদা রেখা সবসময় ডান দিকে নিম্নগামী নাও হতে পারে, কারণ চাহিদা রেখা সবসময় ডান দিকে নিম্নগামী হয়, ঠিক আছে? চাহিদা রেখা কী হয়, সবসময় ডান দিকে নিম্নগামী হয়, শুধু যদি ব্যতিক্রম অবস্থায় না পড়ে, ঠিক আছে? যদি শুধু ব্যতিক্রম অবস্থায় না পড়ে তাহলে চাহিদা রেখা সবসময় ডান দিকে নিম্নগামী হয়। আর এই ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ হচ্ছে কি, আমাদের যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আছে, প্রথম কারণ হচ্ছে কি আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, তাই না? চাহিদা রেখা সবসময় ডান দিকে নিম্নগামী, ঠিক আছে, হয়, সবসময় ডান দিকে নিম্নগামী যদি ব্যতিক্রম, চাহিদা বৃদ্ধির যে ব্যতিক্রমগুলো আছে সেগুলোর মধ্যে যদি না পড়ে, ঠিক আছে, তাহলে সবসময় ডান দিকে নিম্নগামী হবে। তা নিম্নগামী হওয়ার কারণ কী কী আছে, সেটা হচ্ছে কি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে আমরা কি বলেছিলাম যে কোনো দ্রব্যের ভোগ যদি ক্রমাগতভাবে বাড়াতে থাকে তাহলে ওই সময় কী হয়, ভোক্তার নিকট তার প্রান্তিক উপযোগ কী হয়, হ্রাস পায়, এবং ভারসাম্য স্তরে প্রান্তিক উপযোগ এবং দ্রব্যের দাম কী হয়, পরস্পর সমান হয়ে যায়। তাহলে এই অবস্থায় যদি ভোগ বাড়াতে থাকে, এই অবস্থায় যদি কোনো দ্রব্যের দাম কমে যায় তাহলে অবশ্যই তার চাহিদা বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে দাম কমলে যেহেতু চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তাহলে দাম ও চাহিদার মধ্যে যে বিপরীত সম্পর্কের কারণেও চাহিদা রেখা কী হয়, বাম থেকে ডানে নিম্নগামী হয়। এটা হচ্ছে আমাদের ক্রমশ প্রান্তিক উপযোগ বিধির কথা। 2 নম্বর কথা হচ্ছে কি প্রকৃত আয় প্রভাব, ঠিক আছে? প্রকৃত আয় প্রভাবের কারণে কী হয়, চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। প্রকৃত আয় প্রভাবটা কি, যে কোনো দ্রব্যের দাম কমলে কী হয়, ক্রেতার প্রকৃত আয় বেড়ে যায়। কোনো দ্রব্যের যদি দাম কমে যায় তাহলে ক্রেতার কী হয়, প্রকৃত আয় বেড়ে যায়। কীভাবে বেড়ে যায়,
কারণ সে একই পরিমাণ অর্থ দ্বারা আগের চেয়ে কি এখন বেশি পরিমাণ অর্থ কিনতে পারতেন, দ্রব্য কিনতে পারতেছে, তাই না? তাহলে কি হলো, তাহলে এই যে এইভাবে দাম কমে যাওয়ার ফলে ক্রেতার প্রকৃতি বেড়ে গেল, তার ফলে কি হলো, চাহিদা বেড়ে গেল। তাহলে দাম বা চাহিদার এই যে বিপরীত সম্পর্কের কারণে কী হয়, চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। ক্লিয়ার? 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের বিকল্প দ্রব্য আর কি, যেগুলো আমরা বলতেছি, ঠিক আছে, বিকল্প দ্রব্য, ঠিক আছে। বিকল্প বা পরিপূরক দ্রব্যের দাম যদি স্থির থেকে কোনো দ্রব্যের দাম কমে যায়, তাহলে কি হবে, মানুষ ওই বিকল্প বা পরিপূরক দ্রব্যের ভোগ কমায় দিয়ে যে দ্রব্যের দামটা কমে গেছে সেই দ্রব্যের ভোগটা বাড়াবে। তাহলে ওই যে দাম কমার ফলে মানুষ কী করলো, বিকল্প বা পরিপূরক দ্রব্যের ভোগটা কমায় দিল, বা স্থির রেখে যে দ্রব্যের দামটা কমে গেছে সেই দ্রব্যের ভোগ বাড়ায় দিল। তাহলে এই যে দাম কমার ফলে এই যে দেখাচ্ছে যে চাহিদা বেড়ে গেল। তাহলে এই যে বিকল্প বা পরিপূরক দ্রব্যের ব্যবহারের কারণে কী হচ্ছে কি, আমাদের চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হচ্ছে, ঠিক আছে। আর 4 নাম্বার যদি বলতে যাই, ঠিক আছে, তাহলে ঋণাত্মক ঢালের কথা বলতে পারো। কারণ আমরা দেখলাম অঙ্কে, আমরা একটু আগে করে দেখলাম যে চাহিদা রেখার ঢাল কী হয়, ঋণাত্মক, তাই না? আমরা এই যে ইকুয়েশন থেকে বাইর করে দিলাম যে কিউডি ইকুয়াল টু কি এ মাইনাস বিপি। এখান থেকে কি যদি আমরা ডিফারেন্সিয়াল করেছি, তাহলে আমাদের চাহিদা রেখা কি বাড়াইছে, আমাদের মাইনাস বি বের হয়েছে, তাহলে মাইনাস বি লেস দেন 0, ঠিক আছে। তাহলে এই যে চাহিদা রেখার যে ঋণাত্মক ঢাল, এই কারণে কি হয়, চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। ক্লিয়ার? আশা করি এই চাহিদা বিধির ব্যতিক্রম বা চাহিদা রেখা সবসময় ডান থেকে নিম্নগামী হয় কেন, অথবা চাহিদা যে সমীকরণ গঠন আজকে আমরা শিখালাম, এই বিষয়গুলো তোমরা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছো। বাসায় এগুলো নিয়ে প্র্যাকটিস করবে, একটু পড়াশোনা করবে, তাহলে তোমাদের 100 প্রশ্ন সলিউশন হয়ে যাবে পরীক্ষা হলে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আগামী দিনের ক্লাসে আমরা স্থিতিস্থাপকতা পড়াবো। আগামী দিনের ক্লাসে আমরা কি পড়াবো, স্থিতিস্থাপকতা, ঠিক আছে। এই আশা করি তোমরা সবাই ক্লাসে জয়েন করবে, এবং আমরা অনলাইনে পড়াই, অফলাইনেও পড়াই, ঠিক আছে। সেইভাবে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে, এবং ক্লাসগুলো অবশ্যই ফলো করবে, ঠিক আছে। তা সেই পর্যন্ত এই ক্লাস আমরা এখন আপাতত মুছে দিচ্ছি, ঠিক আছে। তোমরা বাসায় প্র্যাকটিস করো অবশ্যই, তাহলে তোমাদের প্রিপারেশনটা অবশ্যই অনেক হাই হবে, হ্যাঁ। এবং তোমরা সবাইকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবে, এবং পেজটাকে অবশ্যই ফলো করবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, হ্যাঁ। তোমাদের পড়াশোনা অত্যন্ত আনন্দময় হোক, এই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।